যজ্ঞের সব আয়োজন সম্পূর্ণ? আপনি যেমন যেমন বলেছিলেন সব আয়োজন করেছি বাবা। আপনি শুধু আমার গ্রামকে মহামারী থেকে মুক্তি দিন, গ্রামের মানুষগুলোকে বাঁচান বাবা। আর তোর ছেলে? হ্যাঁ বাবা, আমি তৈরি। আমার গ্রাম, আমার জন্মভূমিকে বাঁচাতে আমি আমার একমাত্র ছেলেকেও মায়ের পায়ে সমর্পণ করতে রাজি। কিন্তু বাবা। কিন্তু কি বাছা? সমর্পণ করতে কিন্তু থাকলে মা যে রুষ্ট হবে তা তুই জানিস না? জানি বাবা, জানি, কিন্তু প্রতিমা যে মানতে পারছে না। যতই হোক মা তো। আমি বুকে পাথর চেপে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সে যে মা, নিজের সন্তানকে কিভাবে? হবে না যজ্ঞ, রুষ্ট হবে মা। ধ্বংস হবি তোরা, পুরো ছাড়কার হবে এই গ্রাম। কেউ কেউ বাঁচতে পারবি না তোরা। নমস্কার, গল্প কলমে আপনাদের আবারও স্বাগত। আজ প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের। আগের গল্প অনুসারে আমরা 100 সাবস্ক্রাইবার পার করতে পেরেছি, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যে। ভবিষ্যতে এরকম অনেক সাপোর্ট আর ভালোবাসা চাইব আপনাদের থেকে। অতীত বা ভূতকাল, এই অতীত বলতেই আমাদের মাথায় আসে পুরনো দিনের কথা বা পুরনো কোনো স্মৃতি। ধরুন আজ আপনার অতীত আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? সাধারণত আমরা অতীতের পুরনো ভুল ত্রুটিগুলোকে ঠিক করে আমাদের বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করব। কিন্তু অনেক সময় অতীতের পুরনো ভুল ত্রুটি ঠিক করতে গিয়ে আমাদের বর্তমানটাই বেঠিক হয়ে পড়ে, আবার কখনো কখনো ভালোও হয়। আজ আপনাদের সামনে এমনই এক গল্প তুলে ধরা হবে যেখানে আপনারা এক অতীতেরও অতীত দেখতে পারবেন, যাকে বলা হয় না তারা কিসের, শুনুন না। চটপট হেডফোন কানে লাগিয়ে ফেলুন আর শুনতে থাকুন আজকের গল্প। আজ আপনাদের জন্য কালো গোলাপ, রচনা চয়ন। প্রধান চরিত্রে প্রমিতা, প্রতিমা, অয়ন, রূপনারায়ণ, বিট্টু ও তান্ত্রিক। গল্প পাঠে সূর্য, গল্পের সূত্রধার আমি সন্দীপন। অয়নের চরিত্রে প্রীতম, বিট্টুর চরিত্রে সঞ্জীব, রূপনারায়ণের চরিত্রে আমি সন্দীপন, প্রমিতা ও প্রতিমার চরিত্রে তনুজা, তান্ত্রিকের চরিত্রে মনীষ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুরিনা মনীষ এডিটিং স্টুডিও, পোস্টার ডিজাইনিং অয়ন, সমগ্র পরিচালনায় সূর্য। শুরু হচ্ছে আজকের গল্প কালো গোলাপ। এ দাদা দাদা, জানিস তো চৌধুরীদের বাড়ির মধ্যে একটা কালো গোলাপ গাছ আছে? তুই কি করে দেখলি রে? মা জানলে কিন্তু মেরে আস্ত রাখবে না। আমি জানতাম না রে, কাল রফিক বলল। তো আমি আর টুপাই আর রফিক মিলে স্কুল থেকে আসার পথে দেখলাম রে, সত্যিই যে একটা ছোট্ট গাছ, তাতে একটাই গোলাপ ফুটে আছে, কালো রঙের। কিন্তু ওই পোড়ো বাড়িটা তো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তোরা গেছিলিস নাকি ভেতরে? দাঁড়া, মাকে বলছি। না না দাদা, ভেতরে যাইনি। পাঁচিলে সাইকেল হেলান দিয়ে সিটের ওপর দিয়ে উঁকি মেরে দেখলাম। তুই মাকে কিন্তু বলবি না। মা কিন্তু বলে দিয়েছে ওই বাড়ির দিকে না যেতে, বা বাড়ির পাশে যে রাস্তাটা যাচ্ছে ওদিকেও না যেতে বলেছে। দাঁড়া, মাকে বলে আজ তোকে মার খাওয়া বই। না দাদা না, মাকে বলিস না প্লিজ। দৌড়ে এসে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ল বিট্টু। প্রমিতা সন্ধে দিচ্ছিল। কিরে, তোর দাদা কোথায় রে? কয়েকবার জিজ্ঞেস করার পর উত্তর না পেয়ে প্রদীপটা তুলসী মঞ্চে রেখে প্রমিতা তাড়াতাড়ি করে বিট্টুর কাছে ছুটে এলো। বিট্টুকে চেপে ধরে জিজ্ঞাসা করলো, কি রে, কতবার করে জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? মা আসলে মানে দাদা। কি 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 হয়েছে তোর দাদা? কি হলো বল, বল কোথায় সে? মা মানে দাদা আসলে। কি রে, কি হয়েছে অয়নের? আর আর তুই এভাবে কাঁদছিস কেন বাবা? চিন্তার ছাপ প্রমিতার মুখে। মা বিকেলে রবি জেঠুদের মাঠে খেলতে যাওয়ার পর আমি, দাদা, টোবাই আর রফিক চৌধুরীদের বাড়ির ওদিকে গেছিলাম। দাদা বলেছিল যে ওই বাড়ির ওই কালো গোলাপটাই তুলে আনবে, কিন্তু দাদা সেই পাঁচিল টপকে যাওয়ার পর আর ফিরে এলো না। আতকে ওঠে প্রমিতা। গোকুলপুরের জমিদার বাড়ি যে
আজ 70 বছর ধরে অভিশপ্ত। মা রক্ষাকালীর অভিশাপ। অভিশাপে যে ওই বাড়ির সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। ওই বাড়ির সকল জমিদার ছিলেন মা রক্ষাকালীর উপাসক, কিন্তু শেষ জমিদার রূপনারায়ণ চৌধুরী অমরত্বর লোভে নিজের একমাত্র পুত্র সন্তানকে বলি দিয়েছিলেন মা রক্ষাকালীর সামনে এক কালী পুজোর রাতে ভরা আমাবস্যায়। কিন্তু মা হয়তো বলি সহ্য করতে পারেননি। সেই রাতেই পুড়ে ছারখার হয়ে গেছিল পুরো জমিদার বাড়িটা। সব মানুষগুলো পুড়ে যায়। তারপর থেকেই বন্ধ হয়ে যায় ওই বাড়ি। কিন্তু শোনা যায় যে জমিদারের অনেক ধনসম্পদ আজও নাকি গচ্ছিত আছে ওই বাড়িতে। তাই অনেকবার ডাকাত দল হানা দিয়েছিল ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িতে যে একবার গিয়েছে সে কিছুদিনের মধ্যে অস্বাভাবিকভাবে পুড়ে মারা গেছে। কিছুদিন আগেও গ্রামের মোড়ল চঞ্চল বামুন গেছিল ওই বাড়িতে, তারও একই পরিণতি হয়েছিল। আজও 70 বছর ধরে এই কাহিনী লোকমুখে প্রচলিত। কেউ ফিরেও তাকায় না ওই বাড়ির দিকে। যেহেতু বিট্টু আর অয়নের স্কুলটা ওই বাড়ির পাশের রাস্তা দিয়েই যেতে হয়, তাই অনেকবার ওই বাড়ির দিকে তাকাতে বারণ করেছিল প্রমিতা। এমনকি গ্রামের সব বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে ওই বাড়ির সম্পর্কে, কিন্তু বাচ্চাদের মন তো, তাই হয়তো। মাথায় হাত দিয়ে বসে পড়ে প্রমিতা। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! না না, যে করে হোক খুঁজতে হবে ছেলেকে, না হলে কি জবাব দেব ওদের বাবার কাছে? দুই ছেলে আর স্বামী নিয়ে সুখে সংসার প্রমিতার। বড় ছেলে অয়ন পরে ক্লাস 7-এ, আর ছোট ছেলে বিট্টু ক্লাস 5-এ। নিজেরা অশিক্ষিত হলেও ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল দুলাল আর প্রমিতা। গোকুলপুর গ্রাম এখনও সেইভাবে শিক্ষার আওতায় আসেনি। গ্রামের বেশিরভাগই প্রধান জীবিকা চাষবাস। বর্তমান যুগের কাছে এই গ্রামটা পিছিয়ে পড়া আর নিরক্ষর। একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু গ্রামে কোনো হাই স্কুল নেই। হাই স্কুল তো পাশের গ্রামে, তাই গ্রাম থেকে যেতে হয় পাশের গ্রামে। আর স্কুলে যাওয়ার পথে ওই অভিশপ্ত বাড়িটার পাশ দিয়েই পরিমরি করে আঁচলটা গায়ে দিয়ে রওনা দেয় প্রমিতা। ওই বাড়িটার উদ্দেশ্যে প্রমিতা যায়, কিন্তু পিছনে ঘুরতেই দেখে দুয়ারে দাঁড়িয়ে আছে অয়ন। গলায় একটা লাল জবার মালা আর হাতে সদ্য প্রস্ফুটিত লাল রঙের গোলাপ। কালী পুজোর রাত। যজ্ঞের সব আয়োজন সম্পূর্ণ? আপনি যেমন যেমন বলেছিলেন সব আয়োজন করেছি বাবা। আপনি শুধু আমার গ্রামকে মহামারী থেকে মুক্তি দিন, গ্রামের মানুষগুলোকে বাঁচান বাবা। আর তোর ছেলে? হ্যাঁ বাবা, আমি তৈরি। আমার গ্রাম, আমার জন্মভূমিকে বাঁচাতে আমি আমার একমাত্র ছেলেকেও মায়ের পায়ে সমর্পণ করতে রাজি। কিন্তু বাবা। কিন্তু কি বাছা? সমর্পণ করতে কিন্তু থাকলে মা যে রুষ্ট হবে তা তুই জানিস না? জানি বাবা, জানি, কিন্তু প্রতিমা যে মানতে পারছে না। যতই হোক মা তো। আমি বুকে পাথর চেপে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সে যে মা, নিজের সন্তানকে কিভাবে? হবে না যজ্ঞ, রুষ্ট হবে মা। ধ্বংস হবি তোরা, পুরো ছারখার হবে এই গ্রাম। কেউ বাঁচতে পারবি না তোরা। অপরাধ মার্জনা করুন বাবা। আপনি যোগ্যতে বসুন, বাঁচান আমার গ্রামকে। আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেব আপনার হাতে। বলে অঝরে কেঁদে ফেললেন রূপনারায়ণ চৌধুরী। মা রক্ষাকালীর মন্দিরে জোরে জোরে বেজে উঠেছে কাসর ঘণ্টার ধ্বনি। আনা হলো 2 বছরের ফুটফুটে শিশুপুত্র রাজনারায়ণকে। বাবা রূপনারায়ণ নিজেই কোলে করে এনে রাখলেন যজ্ঞকুণ্ডের পাশেই সিঁদুর মাখানো জবা ফুলের মালার ওপর। যজ্ঞে বসলেন অঘোরী তান্ত্রিক বাবা।
জয় মা কালী, রক্ষে কর মা, মনোবাঞ্ছা পূর্ণ কর। আরো জোরে জোরে বেজে উঠল কাসর ঘণ্টা। কাসর ঘণ্টার আওয়াজে যেন স্নান হয়ে যায় পাশের অন্দর থেকে আসা এক মায়ের করুণ আর্তনাদ। এরই মধ্যে ফুটফুটে শিশুর মুখের সব হাসি যেন মিলিয়ে গেছে। কাসর ঘণ্টার মাঝে মিলিয়ে গেছে তার কান্না। হয়তো বুঝতে পেরেছে সে তার করুণ পরিণতির কথা। ওম হিং জোরে হিং জোরে ছট। মন্ত্রোচ্চারণ শুরু করলেন অঘরী বাবা। হিং ছট। ওম হিং হিং ছট। ওম হিং হিং ছট। ক্রমাগত বেলপাতা আর ঘি পড়তে লাগলো যজ্ঞের আগুনে। জোরে জোরে মন্ত্রোচ্চারণ, যেন সত্যি আজ পুরো গ্রাম মুক্তি পাবে মহামারী থেকে। মা রক্ষাকালী মন্দিরে পুরো ধোঁয়াতে যেন আচ্ছন্ন হয়ে গেল। মন্দিরে এক কোণে হাত জড়ো করে বসে আছে রূপনারায়ণ। জমিদারের পাশে বসে আছে কিছু দাসদাসী, যাদের সম্মিলিত প্রয়াসে যেন যজ্ঞ পরিপূর্ণতা লাভ করেছে। হঠাৎ করে বলে উঠলেন অঘরী বাবা। যজ্ঞের এই ধোঁয়া ছড়িয়ে পড়বে পুরো গায়ে, তবেই গ্রাম রক্ষে পাবে এই মহামারী থেকে। আরো জোরে ঘণ্টার ধ্বনি, উলুর ধ্বনি পড়তে লাগলো। এবারে অঘরী বাবা জমিদারকে আদেশ দিলেন পুরো মন্দিরটা খালি করে দিতে। জমিদারের আদেশে খালি করে দেওয়া হলো পুরো মন্দির। মন্দিরের সদর দরজা দিয়ে এসে অঘরী বাবা বলতে শুরু করলেন জমিদারকে, তোর গ্রাম আজ মহামারী থেকে মুক্ত। এবার মায়ের পায়ে সমর্পণ কর নিজের ছেলেকে। রক্ত চায় মা, নইলে মা কিন্তু রুষ্ট হবেন। কিন্তু বাবা, আমি নিজের ছেলেকে কিভাবে? তোকে কিছু করতে হবে না, তুই সমর্পণ কর, যা করার আমি করব। সমর্পণ হয়ে গেল। নিজেকে গুটিয়ে নিয়ে দেওয়ালের এক কোণে জড়সড় হয়ে বসে গেলেন জমিদার। তান্ত্রিক রাজনারায়ণকে যজ্ঞকুণ্ডের সামনে এনে রাখলেন। সামনে কেঁদে চলেছে বাচ্চাটা। যজ্ঞকুণ্ডের পাশ থেকে সিঁদুর মাখানো খড়গোটা তুলে নিলেন তান্ত্রিক। উঁচিয়ে ধরলেন খড়গোটা। জয় মা কালী। আর তারপরই সোজা নিচ বরাবর নেমে আসতে গিয়েই যেন বাধাপ্রাপ্ত হলো খড়গোটা। না। এ কি প্রতিমা? হ্যাঁ হ্যাঁ, আমি। কোনো সন্তানের রক্তে মা কখনোই সন্তুষ্ট হতে পারে না। কোনো মাই সন্তানের বলি চান না। এ যে অন্যায়, ঘোর অন্যায়। গর্জে উঠল প্রতিমা। তান্ত্রিকের হাত থেকে খড়গোটা কেড়ে নিয়ে ফেলে দিল পাশে। আমার রাস্তায় আছিস না, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। আমার কাজ আমাকে করতে দে। মা রক্ত চায়, বলি চায় মা। জয় মা কালী। বলেই তান্ত্রিক ঠেলে দেয় প্রতিমাকে। প্রতিমা ছিটকে গিয়ে পড়ে সোজা মা কালীর চরণে। মা কিছুতেই এমন পাপ হতে দেবেন না। তোমার ধারণা ভুল অঘরী, ভুল। আজ মাই আমাকে এখানে পাঠিয়েছেন। এই পাপ আমি হতে দেব না, কিছুতেই দেব না। তুমি শান্ত হও প্রতিমা, অন্দরে যাও। আপনি থামুন, আপনিও সমানভাবে দোষী এই পাপের। আপনি না মায়ের উপাসক, আর আপনার বংশ, মা আপনাকেও ক্ষমা করবেন না। হঠাৎ গর্জে ওঠে তান্ত্রিক। তুই সরে যা আমার রাস্তা থেকে। আমি আজকে বলি দেবই। মাকে রক্ত না দিলে যে আমি অমর হতে পারবো না। আমি আজ অমর হবই, তুই আটকাতে পারবি না। তোর ছেলেকে তোর স্বামী সমর্পণ করে দিয়েছে। তোর ছেলের রক্তেই আমি অমর হব। অট্ট হাসিতে ফেটে পড়ল তান্ত্রিক। এ আপনি কি বলছেন বাবা? তার মানে আপনি? হ্যাঁ, গ্রামের এই মহামারী আমারই সৃষ্টি। আমার তন্ত্রই সৃষ্টি করেছে এই মহামারী। রক্ত চাই, আমার রক্ত চাই। মায়ের পায়ের সমর্পণ করে আজ অমর আমি হবই।
আমি আগেই বুঝতে পেরেছি এই শয়তানের মনোবাঞ্ছা। মায়ের মন তো না, কিন্তু কিন্তু আজ এই মায়ের মন্দিরে আমি কোনো রকম পাপ হতে দেব না। আজ এই শয়তান দেখবে এক মায়ের শক্তি। বলেই সোজা হয়ে উঠে দাঁড়ায় প্রতিমা। মা মহাকালীর হাতের খড়গটা নিয়ে নেয় নিজের হাতে, আর তারপরই সোজা চলে যায় সামনে। তান্ত্রিক তখন তার পড়ে যাওয়া খড়গটাকে নিয়ে সবে তুলে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু বোঝার আগেই নিজের হাতের খড়গটা চালিয়ে দেয় প্রতিমা। তান্ত্রিকের মুন্ডুহীন ধরটা মাটিতে পড়ে ছটপট করতে করতে হঠাৎ করে শান্ত হয়ে যায়। এ তুমি কি করলে প্রতিমা? উনি যে অঘরীতান্ত্রিক। অঘরীতান্ত্রিকের মৃত্যু মানে তো। প্রতিমা কিছু না বলেই রাজকে কোলে তুলে নেয়। আমি বেঁচে থাকতে আমার সন্তানের আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না, কিচ্ছু না। মন্দির থেকে বেরিয়ে যেতে পা বাড়ায় মন্দিরের দরজার দিকে। পিছনে পিছনে আসে রূপনারায়ণ। হঠাৎ করে আপনা আপনি বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। হঠাৎ করে অদৃশ্য অট্টহাসি কাঁপিয়ে তোলে মন্দিরটাকে। অদৃশ্য কণ্ঠে কেউ যেন বলে ওঠে, অমর হতে দিলি না আমাকে, ছাড়বো না কাউকে আমি, ধ্বংস করে দেবো পুরো গ্রামকে, তোদের পরিবারকেও ছাড়বো না, সব ছাড়কার করে দেবো। আটকে ওঠে প্রতিমা ও রূপনারায়ণ। এ যে তান্ত্রিকের কণ্ঠস্বর। প্রতিমা তাকিয়ে দেখে তান্ত্রিকের মুন্ডুহীন শরীরটা পড়ে আছে। পিছন ঘুরে তাকায় প্রতিমা। তান্ত্রিকের কাটা মুন্ডু যেন হাঁ করে তাকিয়ে পড়ে আছে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। রূপনারায়ণ দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রতিমা ছেলেকে কোলে নিয়ে চলে যায় মা রক্ষাকালী বিগ্রহের সামনে। মাথা কুটতে থাকে মায়ের পায়ের মধ্যে। মা, মাগো, ওই পাপির হাত থেকে বাঁচাও আমাদের গ্রামকে। ওকে যে প্রতিরোধ করা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় মা। সে যে এক অশরীরী। পথ দেখাও মা, পথ দেখাও। এদিকে মন্দিরের বাইরে অট্টহাসি যেন বেড়েই চলেছে। তান্ত্রিকের আত্মা কোনো সাধারণ মানুষের শরীরে প্রবেশ করে তার শরীরকে কবজা করে আবার ফিরে আসবে আমাদের শেষ করতে। ভয়ার্ত কণ্ঠে বলে রূপনারায়ণ। মা, মা, পথ দেখাও মা, বাঁচাও এই গ্রামকে ওই দুষ্টের হাত থেকে। দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব। কথাটা বলতে বলতে থেমে যায় প্রতিমা। হঠাৎ করে প্রতিমা যেন অশরীরীর উদ্দেশ্যে বলে ওঠে, কোথায় তুই শয়তান? আগে আমাকে শেষ কর দেখি, দেখি তোর কত বড় ক্ষমতা। দেখি একজন মায়ের মমতাকে তুই কিভাবে পরাস্ত করতে পারিস। এসব তুমি কি বলছো প্রতিমা? ওই শয়তান মন্দিরে প্রবেশ করলে আপনি মন্দির থেকে বেরিয়ে যাবেন। বাকিটা আমি সামলে নেব। হঠাৎ করে একটা কণ্ঠ ভেসে ওঠে, তোর মৃত্যুর আগে তোর সব অভিশাপ পূরণ করবো আমি। হঠাৎ একটা ঝোড়ো বাতাস প্রবেশ করে মন্দিরে। মন্দিরের সমস্ত দরজা যেন খুলে যায় একসাথে। তখনই প্রতিমা খড়গ দিয়ে নিজের হাতের তালু থেকে রক্ত বার করে ছুঁড়ে দেয় সেই বায়ুকুণ্ডলীর দিকে, আর তারপরই নিজের সন্তানকে কোলরত অবস্থায় ঝাঁপ দেয় সেই যজ্ঞের আগুনের মধ্যে। হঠাৎ করে সেই বায়ুকুণ্ডলীটিকে ঘিরে একটা আগ্নেয় বলয় যেন তৈরি হতে থাকে। অট্টহাসি আর্তনাদে পরিণত হয়। না না না, কি করলি তুই? ছাড়বো না, ধ্বংস করে দেবো, মুক্ত কর আমাকে। এটা মায়ের মন্দির, পবিত্র স্থান। আমার অভিশাপে এখানেই বন্দী হয়ে থাকবি তুই, এক মায়ের অভিশাপে। প্রতিমা! চেঁচিয়ে ওঠে রূপনারায়ণ। পারলাম না আমি আমাদের সন্তানকে বাঁচাতে। তবে ও আবার ফিরে আসবে। স্বয়ং মায়ের আশীর্বাদ আছে ওর সাথে। এই গাঁয়েই জন্ম নেবে ও, আবার ফিরে আসবে ও।
কিন্তু কিন্তু আপনি পরিবারের সবাইকে নিয়ে চলে যান, এই বাড়ি ছেড়ে চলে যান, অনেক দূরে চলে যান। এই বাড়িতে থাকলে কেউ বাঁচতে পারবে না, কিন্তু কিন্তু একদিন আমাদের সন্তান আবার ফিরবে, তারপর তারপর চিরদিনের মতো শেষ করবে ওই নরপিশাচকে। দেখতে দেখতে নিমেষের মধ্যে আগুন যেন গ্রাস করে নিল প্রতিমা তার সন্তানকে। আর ঠিক তখনই যেন পুরো মন্দিরে আগুন ধরে গেল। আমাবস্যা রাতে অন্ধকারে জ্বলে উঠল পুরো বাড়িটা। গ্রামের লোকজন কিছু টের পাবার আগেই রাতের অন্ধকারে যেন কোথায় হারিয়ে গেল রূপনারায়ণ আর তার পরিবার। জমিদার রূপনারায়ণ তার বাড়ির সব সদস্য সহ সব দাসদাসীদের বাড়ি থেকে বের করে দিয়ে নিজেই জ্বলতে থাকলেন ওই বাড়ির মধ্যে, বুকের মধ্যে একটাই আশা নিয়ে, তার সন্তান একদিন ঠিক ফিরে আসবে, এসে মুক্তি দেবে তাদের আর বিনাশ করবে পাপে। কিন্তু কোনোভাবে তারপর গ্রামে রটে যায় যে জমিদার স্বয়ং নাকি অমরত্বর লোভে নিজের সন্তানকে বলি দিয়েছিলেন। কিন্তু মায়ের প্রকোপে পরিবারের কেউ বাঁচতে পারেনি, সবাই বাড়িটার সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সদ্য প্রস্ফুটিত লাল গোলাপ হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল অয়ন। মুখে যেন তার একটা পরিতৃপ্তি হাসি। বৃট্টু আর প্রমিতা দুজনেই নির্বাক। এই যে ভাই, তোর সেই কালো গোলাপ তোর জন্য তুলে এনেছি। তোরা শুধু শুধুই ভয় পাচ্ছিলিস জানিস, ওই বাড়ির বাগানে আরও অনেক কালো গোলাপ আছে, তোকে আমি সব তুলে এনে দেবো আমার বাড়ির থেকে। কী সব বলছে অয়ন, ভাবতে থাকে প্রমিতা। বিট্টু ততক্ষণে কান্না থামিয়ে ফেলেছে আর মনে মনে খুশিও হয়েছে। খপ করে হাতের মধ্যে নিয়ে নেয় গোলাপটা। এ কি দাদা, এটা তো লাল গোলাপ, কালো গোলাপ নয়। তুই যে বললি আমার জন্য কালো গোলাপ তুলে এনেছিস, কিন্তু এটা তো লাল গোলাপ। কিন্তু আমি তো কালো গোলাপটাই তুলেছিলাম। এ বাবা, এটা লাল হলো কি করে? কিন্তু আমি তো কালো গোলাপটাই তুলেছিলাম মা। প্রমিতা কেন, সারা গায়ের লোক জানে যে অভিশাপে পুড়ে যাওয়ার পর থেকে ওই অভিশাপ্ত বাড়িতে জন্মানো সব ফুল কালো রঙের হয়। মা রক্ষাকালী প্রকোপ বলে কথা, কিন্তু অয়ন যে মিথ্যে কথা বলে না। ও যে ফুলটা তুলে এনেছে ওই বাড়ি থেকে, সেটা ওই বাড়িরই, এটা সে মিথ্যে নয়। কিন্তু কালো রঙের ফুল কিভাবে তার রং ফিরে পায়, এটাই বিষয়। প্রমিতা তখন আর কিছু বলল না, কিন্তু ওই বাড়ি থেকে এসেছে অয়ন, আর ওই বাড়িতে যারা যারা যায় তারা কিছুদিনের মধ্যে আগুনে পুড়ে। ভয়টা জোরতোর ভাবে মনের মধ্যে বাসা বাঁধতে থাকে প্রমিতার মনে। রাতে দুলাল ফিরে আসলে পুরো ঘটনাটা ছিপে ধরে ওর কাছ থেকে। ভেবে রাখে পরের দিনই গায়ের পীর বাবার কাছে অয়নকে নিয়ে যাবে, কিন্তু রাতের মধ্যে যে এত বড় ঘটনা ঘটে যাবে সেটা ভাবতে পারেনি প্রমিতা। রাত হয়তো তখন 12টা। দুলাল, বিট্টু, অয়ন ঘুমিয়ে গেলেও ঘুম নেই প্রমিতার চোখে। ভাবতে থাকে সব আজগুবি কথা, আর মনেও খটকা লাগে ওই গোলাপ ফুলটার ব্যাপারে। সত্যি কি অয়নের ছোঁয়ায় ওই ফুলটা আবার রংটা ফিরে পেয়েছে? কিন্তু আজ অবধি সেটা তো কখনো হয়নি। হঠাৎ করে পাশে বিছানাতে উঠে বসে অয়ন। মা, কি হলো বাবা, ঘুমোসনি তুই? মা, একটা দুষ্টু লোক যে সবাইকে আটকে রেখেছে, তাদের যে আমাকেই বাঁচাতে হবে। তুমি চলো আমার সাথে মা, তুমি চলো। এসব এসব তুই কি বলছিস বাবা? বাজে স্বপ্ন দেখেছিস নিশ্চয়ই। ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। মা, একটা কথা বলবো? কি কথা? বল বাবা, বল। মা, তুমি কি আমার মৃত্যুর প্রতিশোধ নেবে না? উফ উফ, এসব তুই কি বলছিস? মা, তুমি আমার সাথে চলো। বলে অয়ন প্রমিতাকে নিয়ে হাত ধরে টানতে থাকে, আর যেন আজকেই অয়ন আর নেই, আজকে অন্য কেউ। পূর্ণিমার রাত, সারা গ্রাম ঘুমে আচ্ছন্ন। অন্ধকারকে গ্রাস করে মিষ্টি চাঁদের আলোয় ঢেকে রেখেছে সারা গ্রামটাকে। গ্রামের রাস্তা ধরে অয়ন টানতে টানতে প্রমিতাকে নিয়ে যায় সেই অভিশপ্ত বাড়িটার কাছে। অয়নকে কিছু বলতে গিয়েও যেন মুখ দিয়ে কথা বেরোলো না প্রমিতার।
কিন্তু আজ রাতের বেলায় অভিশপ্ত বাড়িটাকে দেখে হক চকিয়ে উঠল প্রমিতা। এ কি দেখছে প্রমিতা? পুরো বাড়িটাকে যেন চাঁদ আলো দিয়ে আলোকিত করে রেখেছে। যে বাড়ি ছিল অন্ধকারে পরিত্যক্তা, আজ যেন আলোতে ভরে গেছে পুরো বাড়ি। বাড়ির মধ্যাকারে সব গাছপালা যেন জেগে উঠেছে। চারিদিকে রাতের বনফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে, যেন বাড়িটাতে আজ নতুন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু কিভাবে? সবই কি অয়নের ছোঁয়াতে, নাকি স্বয়ং মা রক্ষাকালী তার প্রকোপ দৃষ্টি তুলে নিয়েছে ওই বাড়ি থেকে? 70 বছর আগে সত্যি করে কি ঘটেছিল? গায়ের লোকেরা যা জেনে এসেছিল এতদিন, তা আদৌ কি সত্যি? আর সত্যি কি কালো গোলাপ নিজের রং ফিরে পেয়েছে অয়নের ছোঁয়াতে? সত্যি কি ও? প্রশ্নগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল প্রমিতার মাথায়। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না ওর। ভাবতে ভাবতে প্রমিতা পৌঁছে গেল সোজা মন্দিরের সামনে। এ কি? এই পুরো মন্দিরের ভেতর থেকে আলো আলো রশ্মি আসছে কেন? কে আছে মন্দিরের ভেতরে? উত্তেজনায় ও ভয়ে বুকটা কুকিয়ে উঠল প্রমিতার। আশ্চর্য রকম ভাবেই অয়নের ছোঁয়াতেই খুলে গেল মন্দিরের দরজা। দরজা খুলতেই অয়ন আবার টানতে টানতে প্রমিতাকে নিয়ে প্রবেশ করলো। মন্দিরের মধ্যে মা রক্ষাকালী সেই বিগ্রহ। কিন্তু মন্দিরটা কি সত্যি 70 বছর ধরে বন্ধ পড়ে আছে? দেখে বোঝা যাচ্ছে না সেরকম। চারিদিকে জ্বলছে প্রদীপ। মা রক্ষাকালীর গলাতে সজেছে জবা ফুলের মালা। হঠাৎ করেই আঁতকে ওঠে প্রমিতা। কি দেখছে ও? হাড়িকাঠের সামনে একটা মুন্ডু কাটা লাশ। কিছু বোঝবার আগেই অয়ন জোর গলায় বলতে লাগলো, জ্বালিয়ে দাও মা, জ্বালিয়ে দাও, ওই শরীরটা জ্বালিয়ে দাও। আমার মৃত্যুর প্রতিশোধ তুমি নাও মা। এসব এসব কি বলছে অয়ন? কে ও? আসলেও কে? ও কি সত্যি আমার অয়ন? মা, শাস্তি দাও ওই পাপীকে, মুক্তি দাও আমার বাবা মাকে, আরও সবাইকে যাদের এতদিন ধরে এই শয়তানটা মেরে এই মন্দিরে বন্দি করে রেখেছে। অয়নের চোখ দুটো জলজল করছে। প্রমিতা রীতিমতো ভয় পাচ্ছে অয়নকে দেখে। কি করবে ভেবে উঠতে পারছে না প্রমিতা। হঠাৎ করেই নিজের শাড়ির আঁচল থেকে কাপড়ের টুকরো ছিঁড়ে পাশে পড়ে থাকা লাঠির আগায় বেঁধে প্রদীপের থেকে আগুন ধরিয়ে ভয়ে ভয়ে সেই মুন্ডহীন শরীরের কাছে আসলেই হঠাৎ করে কোথা থেকে ঝোড়ো একটা হাওয়া এসে মুহূর্তের মধ্যে নিভে দেয় সব আগুন। হঠাৎ একটা অট্ট হাসি ভেসে আসে। আমি জানতাম তুই ফিরে আসবি, কিন্তু আমাকে শেষ করতে পারবি না তুই। আমি ফিরে আসবো, তোকে শেষ করবো আবার। তোকে শাস্তি দেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। আমার মায়ের অভিশাপে আজ শেষ হয়ে যাবি তুই। আমার ওই মা সেদিন তোকে শেষ করতে পারেনি ঠিকই, কিন্তু আমার এই মা আজ তোকে শেষ করবেই। তোর কোনো মন্ত্রতন্ত্রই আজ কাজ করবে না, কারণ আমি ফিরে এসেছি। গর্জে ওঠে অয়ন। অয়নের গলার শব্দ সহ্য করতে পারে না প্রমিতা। লাঠিটা হাত থেকে ফেলে জড়সড় হয়ে গুটিয়ে বসে থাকে দেওয়ালের দিকে। অয়ন আবার প্রমিতার দিকে তাকিয়ে বলতে থাকে, আমার মৃত্যুর প্রতিশোধ তুমি নাও মা। এ কাজ যে শুধু তুমিই পারবে। তুমি এই বাড়ির সম্পর্কে যা জানো সবটাই ভুল। না, সেদিন আমাকে বাবা বলে দিতে চায়নি, বলে দিতে চেয়েছিল এই শয়তানটা, কিন্তু আমার মা এসে চরম শাস্তি দিয়েছিল ওকে। তারপরেও শেষ রক্ষা হয়নি, কারণ ও যে একটা নরপিশাচ। ওকে এই মন্দিরে আটকে রাখতে যে আমার মা নিজের জীবনটাও দিয়ে দিয়েছিল। আমার বাবাকেও বাঁচতে দেয়নি। আমার মায়ের বলিদানকে বিফলে যেতে দিও না মা, শেষ করে দাও এই শয়তানটাকে। বলেই অয়ন রক্ষাকালী বিগ্রহের থেকে জবার মালাটা এনে পরিয়ে দিল প্রমিতার গলাতে। যাও মা, যাও, ওই শয়তানকে তুমি শেষ করে দাও। সব শোনার পর হয়তো প্রমিতার মনের মধ্যে জেগে উঠল প্রতিশোধের আগুন। ভয়ে যেন কোথায় উবে গেল সব কিছু। কোনোভাবে প্রমিতা হয়ে উঠল আবার সেই প্রতিমা। প্রমিতা উঠে দাঁড়িয়ে আবার লাঠিটা কুড়িয়ে নিয়ে প্রদীপ থেকে আগুন ধরিয়ে নিয়ে অয়নের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তুই যেই হোস না কেন বাবা, তোর পাপীকে আমি শাস্তি দেবই। আমি শাস্তি দেবই তোর পাপীকে। না, আমাকে শেষ করতে পারবি না তোরা। আবার ফিরে আসবো আমি। আর্তনাদ করে ওঠে সেই অদৃশ্য কণ্ঠ। মুন্ডহীন দেহটা জ্বলে ওঠে। স্বস্তির হাসি দেখা যায় অয়নের মুখে।
কিছুক্ষণের মধ্যে পুড়ে যায় সেই দেহটা। অয়নের পাশে বসে পড়ে প্রমিতা। অয়নকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সে। হঠাৎ দুটো ছায়ামূর্তি এগিয়ে আসে অয়ন আর প্রমিতার দিকে। প্রমিতা ভয় পেয়ে মা রক্ষাকালীর হাতের খড়গটা নিয়ে এগিয়ে আসে, কিন্তু অয়ন ওকে থামিয়ে দেয়। ছায়ামূর্তি দুটোর দিকে তাকিয়ে কেঁদে ফেলে। মা, বাবা। প্রমিতা বুঝতে পারে যে জমিদার রূপনারায়ণ আর জমিদার গিন্নি প্রতিমা। অয়ন যে শুধু তার ছেলে নয়, সে যে জমিদার রূপনারায়ণ আর প্রতিমার সন্তান রাজনারায়ণের পুনর্জন্ম। নিমেষের মধ্যে মিলিয়ে যায় ছায়া মূর্তি দুটো, আর তারপরই অজ্ঞান হয়ে পড়ে অয়ন। অয়নকে অজ্ঞান অবস্থায় কোলে তুলে নেয় প্রমিতা, বাড়ির দিকে রওনা দেয়। ভোরে আলো ফুটে উঠেছে চারিদিকে। আজ নিজেকে নিয়ে গর্ব হয় প্রমিতার, অয়নের মা হতে পেরে। একদিন প্রতিমা হয়তো নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, কিন্তু আজ তার বলিদান সার্থক। মন্দির থেকে বেরিয়ে লক্ষ্য করে প্রমিতা জমিদার বাড়ির পুরনো উঠোন লাল গোলাপে পাপড়িতে ভর্তি হয়ে গেছে, যেন হাজার হাজার গোলাপ পাপড়ি আহ্বান জানাচ্ছে তাদের উত্তরাধিকারকে। আর নিজেদের রং ফিরে পেয়ে তারা যেন চরম খুশি আজ। পুনর্জন্ম অর্থাৎ অতীতেরও অতীত, তার সঙ্গে একটু বর্তমানও বটে। শুনছিলেন আজকের গল্প কালো গোলাপ, রচনা চয়ন। গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এতে আমরা মোটিভেট হব এবং আরও ভালো কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। গল্প কলমে আমরা আবারও ফিরবো আরও এক নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।